আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বলছিস, সেন্ট মার্টিনে আবার আমেরিকান সৈন্য বা গোয়েন্দা কর্মকর্তা নিহত। এটা কখন হলো, কিভাবে হলো? এই ঘটনা ঘটেছে আজ থেকে দুদিন আগে। আপনাদের সকলের মনে আছে, আমাদের সেনা প্রধান হঠাৎ করে সেন্ট মার্টিন গিয়েছিলেন। হঠাৎ এটা বিভিন্ন পত্র পত্রিকায় এসেছিল যে আমাদের সেনাপ্রধান সেন্ট মার্টিনে গিয়েছেন। কেন গিয়েছেন, কি ব্যাপারে গিয়েছেন, কেউ জানে না। আসল ঘটনা হচ্ছে তার আগের দিন রাতেই সেন্ট মার্টিনের একটা হোটেলে, আবাসিক হোটেলের মধ্যে একজন আমেরিকান সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিহত হন। যদিও এটা বাংলাদেশের কোনো পত্র পত্রিকায় আসেনি, তারপরেও আপনার এই খবর চাউর হয়ে গেছে অলরেডি। যারা সেন্ট মার্টিনে আছেন, সেন্ট মার্টিনে থাকেন, তারা অনেকেই জানেন আসলে কি ঘটেছিল। এই লাশটাও সেম একইভাবে, যেটা ঢাকার ওয়েস্টিনে মারা যাওয়ার পরে যে সেই সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এর আগে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার মিলিয়ে 17 জন মারা গিয়েছিল, আপনারা সবাই জানেন। সেইভাবেই গত পরশুদিনও আবার আরেক আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তা, এটা সম্ভবত নেভি সিলের কর্মকর্তা, নেভি সিল যেটা আমেরিকার সবচেয়ে শক্তিশালী নেভি সিল, যারা যেই গোয়েন্দা সংস্থাটি আপনার ওসামা বিন লাদেনকে মেরেছিল, সেই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেন্ট মার্টিনে নিহত হন। যদিও তারা বলছে যে এটা স্বাভাবিক মৃত্যু, আসলে স্বাভাবিক মৃত্যু নয়। বাংলাদেশ যে এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মৃত্যুকূপ হয়েছে, এটার আরো একটি প্রমাণ হচ্ছে যে এই আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু। আপনারা অনেকেই জানেন, অনেক জায়গায় খবর হয়েছে টুকটাক, কিন্তু সবাই বলছে না। যেমন আপনার ভারত বাংলাদেশ যে বর্ডারে ইন্ডিয়ান সৈন্য যেমন আছে, ইন্ডিয়ান রয়ের এজেন্টরা যেমন কাজ করছে, একইভাবে রাশিয়ান কেজিবির সদস্যরাও নিয়মিত কাজ করে চলছে। বাংলাদেশ ভারত বর্ডারের অনেক জায়গায় রাশিয়ান প্যারাট্রুপার দিয়ে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেখানে কাজ করছেন। এবং আপনারা জানেন যে গতকাল আবার ইন্ডিয়া K4 মিসাইলের টেস্ট করেছে বাংলাদেশের সমুদ্রসীমা একটু বাহিরে বঙ্গোপসাগরে, যেটা ভারতের আয়ত্তে আছে সেই জায়গায়। সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা খুবই উত্তপ্ত। একের পর এক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোক মারা যাচ্ছে বেঘরে। কেউ জানে না কে মারছে, কেউ বলতেও পারে না। এটা আপনার এই ঠান্ডা যুদ্ধ, মানে রাশিয়া এবং আমেরিকার একটা ঠান্ডা যুদ্ধের সময় এ ওর গোয়েন্দা মারতো, ও এর গোয়েন্দা মারতো, সেম পজিশন এখন হচ্ছে। এরই ভিতরে আপনারা আবার দেখেছেন যে আমাদের একটা মাদ্রাসার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটেছে, বেশ কিছু লোক আহত। তো বাচ্চাদেরই মাদ্রাসার ভিতরে হঠাৎ বোমা বিস্ফোরণ, সেখানে বোমা বিস্ফোরণের জিনিসপত্র পেয়েছেন, অনেক কিছুই পেয়েছেন। যেই বোমা তৈরির, এটা কেরানীগঞ্জে বিস্ফোরণ হয়ে ছাদ টাদ সব উড়ে গেছে। 4টা শিশু আহত হয়েছে। তো নিহত হয়েছে কিনা সেটা এখনো কোথাও প্রকাশ হয়নি। আর নিহত হলো, এগুলো তো মাদ্রাসা এতিমখানা, এখানে হয়তো খবরটা সেভাবে প্রকাশ করবে না, কারণ নিহতটা গোপনই করে ফেলবে। বাকি 4টা আহত হয়েছে। এই যখন অবস্থা, গতকাল রাতের থেকে আবার দেখেছেন যে শাহবাগে আপনার হাদি চত্বর যেটার নাম দিয়েছে, সেখানে এনসিপি, তারপরে আপনার কি এটা দিনকিলাব না ইনকিলাব মঞ্চ, ওই যে শাহুয়াহাদির গ্রুপ, এরা সারা রাত ছিল, এখনো আছে, আগামীকালও থাকবে। এবং যে কোনো মুহূর্তে আবার এইখানেই বোমা ফেটে আবার 2 4 5 জন মারা যায় কিনা জানি না। তবে আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে বেশ কিছুদিন আগে 18টা মাদ্রাসার কথা বলেছিলাম, আমি অনেকগুলো মাদ্রাসার নাম দিয়েছিলাম। তার মধ্যে মিরপুরের একটা মাদ্রাসা অলরেডি গায়েব, মানে এটা নাই আর, এটা রাতারাতি গায়েব হয়েছে, কেউ জানে না। এবং গতকালকে কেরানীগঞ্জের এটা দেখলেন। এরকম আরো অনেক মাদ্রাসা, এখনো যা রিপোর্ট আছে তাতে আরো 17টা মাদ্রাসাতে এইভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন ওইসব মাদ্রাসায় অবস্থান করছে, এবং সেখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে, বোমা তৈরি করা হচ্ছে। এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে
বাংলাদেশের ভূখণ্ডে আজ থেকে 3 দিন আগে বিজেপি কিছু গোলাবারুদ ধরেছে, যেগুলোর মধ্যে তারা বলছে যে আরডিএক্স এবং ডেটোনেটর আছে, এবং ওরা বলছে যে এটা ভারত থেকে চোরাচালান হয়ে আসছে। আসলে তা নয়, এটা স্যাটেলাইট ইমেজ যেটা ইন্ডিয়া দিয়েছিল যে এই জায়গায় এই হচ্ছে, সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে। এরকম আরও বেশ কিছু জায়গা আছে, টোটাল সম্ভবত 57টা, এখন আরও বাড়ছে। তবে অবস্থা খুবই খারাপ। এই যে মার্কিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা যিনি মারা গিয়েছেন সেন্ট মার্টিনে, তিনি মারা গিয়েছেন গত পরশুদিন। আজকে আবার দেখলেন যে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে বিস্ফোরণ, সেইখানে মারা গিয়েছে 4 জন। পত্রিকা বলেছে 1 জন, বাকি 3 জন কারা এরা মারা গেছে এইটা আমরা কেউই জানবো না, কিন্তু এই 3 জনই সম্ভবত ওই গোয়েন্দা কর্মকর্তার সাথের কোনো একটা অংশ, অথবা যারা কিল করিয়েছে এই গোয়েন্দা কর্মকর্তাকে, আমেরিকান গোয়েন্দা কর্মকর্তাকে যারা কিল করিয়েছে, এই 3 জনই হয়তো কিল করাইছিল, তাদেরকেও নিঃশেষ করে দেওয়া হলো। মানে হচ্ছে যে এরা এই জাহাজে ছিল, এদেরকে জাহাজ সহ উড়িয়ে দাও। বেশ কিছু ঘটনা, কোনটা আসলে যে কি হচ্ছে বা কি সেটা বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হবে। যে জিনিসটা আসলে এখন আমাদের চিন্তা করা দরকার, আপনি দেখেন 2024 সালে বাংলাদেশে যেই উত্থান হয়ে গেল জঙ্গিদের, সেখানে কিন্তু সবচেয়ে বড় ভিকটিম কিন্তু নারী। অর্থাৎ যে জঙ্গিবাদীরা বাংলাদেশ রাষ্ট্রটা আপনার দখল করতে চাচ্ছে, তাদের মূল থিওরিতেই আছে যে নারী থাকবে ঘরে। অর্থাৎ তারা এই ধরনের মা দিবস ইত্যাদি দিবসের কাজে তারা তাদের মতো করে তৈরি করবে, এবং নারীর যে নানামুখী আপনার সৃষ্টিশীল ভূমিকা বা সমাজে তাদের যে সমাজের উন্নয়নে, রাষ্ট্রের উন্নয়নে তাদের যে ভূমিকা, সেটাকে তারা পুরোপুরি স্তব্ধ করে দিতে চায়। কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের সমাজে নারীরা শুধু মা নয়, সব দিক থেকে ভূমিকা রাখতে পারে। সারা পৃথিবী নারী দ্বারা উন্নত হচ্ছে, কিন্তু সেটা কিন্তু স্তব্ধ হয়ে যাবে আমাদের 24-এর জঙ্গিরা যদি আপনার এই দেশটা দখল করে রাখতে পারে। সুতরাং শুধু এই জন্য হলেও মানে 101টা কারণের মধ্যে এটাও একটা কারণ যে বাংলাদেশের বা যে কোনো দেশের অর্ধেক মানুষকে ওরা গৃহবন্দী করে, পোশাকে আশাকে নানান ধরনের শৃঙ্খলার মধ্যে বন্দী করে ওরা দেশ শাসন করতে চায়। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ওদের এই চাতুর্যগুলো বোঝে না। কিন্তু আমরা দেখেছি যে 2024-এর জঙ্গি উত্থানের পর বাংলাদেশ কিভাবে আপনার সব সেক্টরে আপনার ধ্বংস হয়ে গেল, এবং কিভাবে সেই একটার পর একটা আপনার আমাদের মধ্যে আপনার একটার পর একটা দুঃসংবাদ আসছে, একটার পর একটা ট্র্যাজেডি আসছে। শুধু একটা ট্র্যাজেডি, আমরা আরো অনেক কিছুর জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি শ্রদ্ধা জানাই যেসব নারী, আজকে আপনি আরেকজনকে দেখালেন যে তার সন্তান, এবং তিনি সহানুভূতি জানিয়েছেন যেসব সন্তানরা আজকে বাংলাদেশের এই যে দত্তদের হাতে বাংলাদেশ পড়ে গেল 2024 সালে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করছে। আমরা 2024 সালে জঙ্গি উত্থানকালে দেখেছি কিভাবে আপনার এই জঙ্গিরা নারীদের ব্যবহার করেছে আপনার রাস্তায়। আপনার তারা অনেকগুলা নারী নামিয়েছে শুধু অভিনয় করার জন্য, কান্নাকাটি আপনার নানান ধরনের অভিনয় করে মানুষকে আপনার বিভ্রান্ত করেছে। ফলে আমাদের সমাজে ওই জিনিসটা যাতে ভবিষ্যতে আর না হতে পারে, এবং নারীর আপনার সর্বোচ্চ সৃজনশীলতা এবং নারীকে মানুষ হিসাবে যে মর্যাদা দেওয়ার আমাদের প্রয়োজন, সেটা রক্ষা করার জন্য হলেও কিন্তু আমাদের 24-এর এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশটাকে কিন্তু উদ্ধার করতে হবে। জামাত এবং জঙ্গিরা যেভাবে নারীকে ব্যবহার করে, এইটা কিন্তু এইটা একটা ফেনোমেনাল হয়ে গেছে, এবং এটা বাংলাদেশে ছাড়া বিশ্বের এখন আর কোথায় আছে আমি জানি না। এইটাকে কিভাবে যারা সোশ্যাল সায়েন্টিস্ট তারা বা সাইকোলজিস্ট এটার একটা বর্ণনা দিতে পারে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার নারীকে একটা জেন্ডার ডিমিনিং মানে ইউটিলাইজেশনটা করছে এই জঙ্গি জামাতরা। আপনি দেখেন 24-এর জঙ্গি উত্থানেও নারী ব্যবহৃত হয়েছে, এবং আপনার এই যে এখন যে ইডেনে যেটা আপনি দেখালেন, এই সব জায়গায় নারীগুলাই কিন্তু সেলফ ডিমিনিংলি অর্থাৎ সেলফ হিউমিলিয়েটিংলি তারা চাচ্ছে যে তারা ওই অবস্থায় চলে যাক। এরা দেখবেন প্রত্যেকে যে ধরনের পোশাক আশাক পরে আসে, অর্থাৎ এটা নারী পুরুষ না, আপনি ছেলেগুলোও তো একই জালে বন্দী,
কিন্তু সাথে সাথে এরা পরিবারের নারীদেরকে এমনভাবে ইউজ করছে বা এক্সপ্লয়েট করছে, এটা কিন্তু আপনি যদি দেখেন পুরোপুরি এটা একেবারে বেসিক হিউম্যান রাইটস ভায়োলেট করে তারা এটা করছে। অর্থাৎ আপনি যদি আপনার কথাটা হয়তো একটু দুঃখজনক হবে, আপনি আপনার একটা অটিস্টিক সন্তানকে যদি আপনি কোনো আপনার নিজের স্বার্থে ব্যবহার করেন, ফর এক্সাম্পল আপনি বা কোনো মানুষ তারা দেখা গেল একটা অটিস্টিক সন্তান আছে, তাকে দেখিয়ে দেখিয়ে নানান সুযোগ সুবিধা নেয়। আর জঙ্গিবাদীরা যেটা করে, এই যে নারী পুরুষ, এই যে যেটা রুমা বলছিলেন যে অল্প বয়সী ছেলে মেয়েদেরকে এদেরকেও কিন্তু সাইকোলজিক্যালি কিন্তু অটিস্টিক করে ফেলছে, অর্থাৎ রিটার্ডেড করে ফেলছে। অটিস্টিক কথাটা যদি এখানে অন্য ধরনের কোনো নেগেটিভ কোনোটেশন হয় সেজন্য আমি এক্সপান্ড করলাম, মানে তাদের যে সাইকোলজিক্যালি এবং আপনার রিটার্ডেড করে, অর্থাৎ তাদের মানসিক বিকাশটা বন্ধ করে দিয়ে এবং নারীগুলোকে শুধু এক ধরনের আপনার জেন্ডার বেসড ইউটিলাইজেশন, এখানে আরো শব্দ আছে সেগুলো ইউজ করলাম না, আপনি এটা দেখবেন। এবং এটা আমরা কিন্তু ইয়েতেও দেখেছি, আপনি আইএস জঙ্গিরা যখন আপনার সিরিয়াতে করছিল বিভিন্ন জায়গায়, এবং তাদের জন্য কিন্তু মেয়েরা ইউরোপ থেকে চলে যাচ্ছিল, কিছু মুসলিম মেয়ে। বাংলাদেশি একটা মেয়ে তো বিখ্যাত হয়ে গেছে, 17-18 বছরের একটা মেয়ে গিয়ে কতবার সে আপনার ওইখানে প্রেগনেন্ট হয়েছে, এগুলো সব আমরা জানি। তো এই পুরো জিনিসটা অর্থাৎ মানে একটা মানুষের কোন রকম মানসিক বিকাশের আগেই জঙ্গিরা কবজায় এনে এই নারীগুলোকে কিন্তু আপনার এমন ভাবে ব্যবহার করছে। এইটা কিন্তু নারী তো না, এরা তো আসলে অনেকে বেশিরভাগই তরুণী, বয়সও হতে পারে, কিন্তু এদের আসলে বেসিক কিন্তু এটা একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষকে পশুর মতো করে ব্যবহার করা। এই জিনিসটা কিন্তু খুবই দুঃখজনক, বেদনাদায়ক, এবং আমাদের দেশের মানুষের এগুলা বোঝার গণহারে মানে অনেকের বোঝার এগুলা কিন্তু সক্ষমতাটা নাই। এখন আওয়ামী লীগের পরিস্থিতি আমার কাছে তো মনে হয় যে সারা বাংলাদেশে গত 2 বছরে আপনার ইউনূসের এই ডাকাততন্ত্রের 2 বছরের আপনার দুঃশাসনে এবং পরবর্তীতে তারেক রহমানের অতি দুর্বল একটা সরকার গঠন করে তারা যে গভর্নেন্স বলতে কিছুই বোঝে না, কিছুই পারে না, এবং কোনো ক্ষেত্রে যে তাদের কোনো আপনার সেন্সিবিলিটিটা নাই, অর্থাৎ কোনো ধরনের আপনার সংবেদনশীলতা কিন্তু তারা দেখাচ্ছে না। যদি আমরা এই হামের ঘটনাতে দেখি, আপনি দেখবেন, আমরা যদি কল্পনা করি যে তারেক রহমান সাহেব যেগুলো করছে প্রধানমন্ত্রী হিসাবে, উনি সাইকেল চালাচ্ছে, বাইসাইকেল চালাচ্ছে, ট্রাইসাইকেল চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, পোশাক আশাকে উনি মানুষদেরকে দেখাচ্ছে যে উনি প্যান্ট পরেন, শার্ট পরেন, শার্ট ইন করেন না, সাদাসিধে চলাচল করেন। এগুলো ঠিক আছে, রাজনীতিবিদরা এইসব স্টান্ট করে, আমি এগুলোকে টু সাম এক্সটেন্ট ওই দিক থেকে দেখি, এগুলো পজিটিভলি দেখি। কিন্তু যেই দেশের আপনার প্রতিদিন গড়ে 15 থেকে 20টা বাচ্চা গত 2-3 মাস ধরে মারা যাচ্ছে, সেই দেশের প্রধানমন্ত্রী আপনার, আমরা শুনি তাদের যে সমর্থক আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, এই যে উনি তো আবার অনেক ধরনের আপনার সিস্টেম করছে যেগুলা মানুষকে টানে, যেমন ওই যে একটা ছেলে আছে বিএনপির সমর্থক আব্দুল নূর তুষার, তাকে নিয়ে গিয়ে নাস্তা করছে, ডিনার লাঞ্চ করছে, আবার অনেককে ডাকে। এরা এসে এসে যেগুলা বলে তাতে যেটা শুনি যে তারেক রহমান অনেক কিছু করার চেষ্টা করছে, বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তনের চেষ্টা করছে। তো এগুলো যখন করে, তাহলে তারেক রহমান, আপনি যে ভিডিওটা দেখালেন এর মধ্যে যে হামে যে শিশুটা মারা গেল, যে তার মাতা পিতা, তরুণী মাতা পিতা, তারা বিয়ের 11 বছর পর সন্তান পেয়ে সেই সন্তানকে আজকে হামের কারণে হারালো, অথচ হামের কারণে বাংলাদেশে কখনো এইভাবে শিশু মারা যায়নি। সেই জায়গাটায় আপনি দেখেন রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি করে এতটা অসংবেদনশীল থাকে। এটা তো একটা দুটো ঘটনা না, এটা কোনো দুর্ঘটনা না, যেখানে প্রতিনিয়ত ঘটছে। আপনার তারেক রহমান সাহেব স্ত্রীকে নিয়ে গাড়ি চালাচ্ছেন, খুবই ভালো, এটাতে আমি খুশি এবং ভাবা দিতে রাজি আছি। তখন যদি আপনার ওই সময়ে যদি একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, কোথাও যদি 2-4 জন মানুষ মারা যায়, সে অবস্থায় ঠিক আছে ওনার গাড়ি চালানো, কিন্তু যেখানে উনি সরকারে এবং সেই দেশে প্রতিনিয়ত এভাবে শিশুরা মানে মাতা পিতারা একটা ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন তিনি এতটা অসংবেদনশীল থাকেন কিভাবে?
এবং সেটা যদি থাকেন তখন তো আমরা আবার 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলার যে তারেক রহমান, তার নিষ্ঠুরতাটাকে কিন্তু আমরা দেখি এই ভাবলেশহীনতা থেকে। বিপরীতে আপনি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কল্পনা করি, আমরা যদি চোখ বন্ধ করে, আমি আপনি বা রুমানও না, আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে বলবো যে আপনারা যদি চোখ বন্ধ করে কল্পনা করেন একই জায়গায় শেখ হাসিনাকে, উনি কতটা বিচলিত হতেন, কতটা উনি এইটাতে কনসেন্ট্রেট করতেন যে এখনই কি করা যায়, এদের জন্য কি আলাদা একটা হসপিটাল ছেড়ে দেওয়া যায়, মানে এই ধরনের শিশুগুলোর জন্য জেলায় জেলায় কি করা যায়, উপজেলায় উপজেলায় কি করা যায়। শেখ হাসিনা ঠিক এই কাজটা করতেন এই মুহূর্তে। তারেক রহমান কিন্তু কিচ্ছু করছেন না। অর্থাৎ একটা জিনিস এখন বোঝা যাচ্ছে আমার কাছে, যে 24-এর জঙ্গি কোয়ালিশনে যারাই ক্ষমতায় আসছে, এরা মার্কিনীদের জোরে, মার্কিনীরা ওদেরকে প্রোটেকশন করবে, এই শক্তিতে এরা বাংলাদেশের মানুষের প্রতিদিনের জীবনযাপনের যে দুঃখ, যে কষ্ট, আপনার প্রতিদিন তাদের ঘরে যেভাবে দারিদ্র হানা দিচ্ছে, এগুলোর প্রতি তাদের কোনো ধরনের আপনার দৃষ্টি নাই। তারা মনেও করে না যে এগুলো সমাধান করা তাদের দায়িত্ব। আর শেখ হাসিনাকে আমরা কি বলবো, শেখ হাসিনার সাথে তো আমি আসলে বাংলাদেশের, আমি আগেও আমার একটা এর মধ্যে বলেছি যে আমরা যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কল্পনা করি এবং বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বাকি শাসকগুলোকে কল্পনা করি, আপনি জিয়াউর রহমান থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত, আমরা যদি শাসক হিসাবে, মানুষ হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, আমরা যদি তার দূরদর্শিতা হিসাবে আমরা যদি শেখ হাসিনাকে 1 নম্বরে রাখি, আমি তো আপনার 2 থেকে 100 পর্যন্ত কাউকে পাই না। সেই 101 নম্বরে গিয়ে আপনার কাউকে বসাতে হবে, সেটা যেই হোক। আর গত 2 বছরে আমরা যেটা দেখলাম, আমরা প্রথমে শেখ হাসিনা যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিলেন, উনি ছেড়ে দিয়েছেন জঙ্গিদের, যাতে জঙ্গিরা যেভাবে মানুষ মারছিল এবং জঙ্গিরা জঙ্গিদের মারছিল, আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও কিছু মানুষ মারছিল, এই যে মৃত্যুর সংখ্যাটা সীমিত থাকে যাতে নেমে আসে, এই জন্য উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, এটা সুস্পষ্ট করেছেন ইউনূস বিভিন্ন আপনার অডিও প্রকাশ করে। তার পরবর্তীতে বাংলাদেশ যেইভাবে আপনার পেছনের দিকে আসলো, একদিক থেকে বাংলাদেশের অর্থনীতি যেভাবে চলে গেল, বাংলাদেশের যে আপনার ভূ রাজনৈতিক যে টানা পড়েন বিভিন্ন উচ্চাভিলাষী রাষ্ট্রগুলোর মধ্যে, সুপার পাওয়ার কিংবা অ্যাম্বিশাস সুপার পাওয়ার, সেই আপনার ইউএস, চায়না, ভারত, রাশিয়া, এদের চতুর্মুখী প্রেশার বলেন বা স্ট্রেস বলেন, এর মাঝখানে দেখে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে আপনার অত্যন্ত ব্যালেন্সড ওয়েতে সবার থেকে সমান দূরত্ব বজায় রাখার চেষ্টা করে রাষ্ট্রটা চালাচ্ছিলেন, এবং এই কাজটা আজকে যখন আমরা দেখি যে ইউনূস আসার সাথে সাথে পুরোপুরি দেশটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে গেল, এবং পরবর্তীতে তারেক রহমানও কিন্তু সেই জিনিসটা অব্যাহত রেখেছে। এই অবস্থায় যখন আমরা দেখি, আমরা তখন শেখ হাসিনার আগের কথাগুলো যখন মূল্যায়ন করি, উনি যা যা বলে গেছেন, তখন তো দেখি যে বাংলাদেশে ভূরাজনৈতিক সমস্যা যা ছিল তার চেয়ে অনেক গভীর, এবং শেখ হাসিনা এটাকে অতি কষ্টে কিন্তু চালিয়ে নিচ্ছিলেন, এবং যেটা সঠিক পথ ছিল। সবচেয়ে বড় জিনিস আপনার বোঝার যে শেখ হাসিনার পথটা কত সঠিক ছিল, আজকে কিন্তু ইউনূস, তারেক রহমান তাদের অদূরদর্শী এবং আত্মঘাতী বলবো। আপনি দেখেন আজকে ইউনূস বাংলাদেশে কিন্তু বসবাস করতে পারবে না। এই ইউনূস যদি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে না যায়, বাংলাদেশের মানুষের সাথে সে যত অপরাধ করেছে, বিশেষ করে আপনার শেষ অপরাধটাই তো শুধু অপরাধ না, এখন আমরা একটা জানছি যে সে হামের টিকা কেনেনি, বাংলাদেশের যত বাজেট ছিল সে সব বাজেট কিন্তু চুরি করেছে, এমনকি বাজেটের টাকা চুরি করেই কিন্তু ইউনূস তার ডাকাত বাহিনী কিন্তু থেমে থাকেনি। তারা আপনার বিদেশ থেকে ঋণ করেছে, যেখান থেকে পেরেছে ঋণ করেছে, করে সেই টাকাও চুরি করেছে। এইভাবে সব চুরি করে এখন আমরা একটা উপসর্গ প্রথম দেখলাম হামের। শুধু হামের কারণে ইউনূসের বিরুদ্ধে যেই ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এই ইউনূস বাংলাদেশে থাকতে পারবে না। বাংলাদেশে যদি তার কোনোদিন কবর হয়, আপনি দেখবেন এই কবর তুলে বাংলাদেশের মানুষ কিন্তু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবে, না হলে কিন্তু বঙ্গোপসাগরে ফেলে দিবে। তার পরবর্তীতে এসেছে তারেক রহমান, অতি দুর্বল সরকার চালাচ্ছে। আপনি দেখেন বাংলাদেশে আসলে কোনো সরকারই এখন আর চলছে না, এদের সবাইকে প্রোটেকশন দিয়ে রাখছে কিন্তু এই আপনার এই অত্যন্ত আপনার ব্রেইন ওয়াশড জেনারেল ওয়াকার বাহিনী যদি এদেরকে প্রোটেকশন না দেয়,
বাংলাদেশের মানুষ কিন্তু এদের সবাইকে কি করবে আজকে আমাদের জানা হয়ে গেছে। এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা যখন শেখ হাসিনাকে কল্পনা করি, আমার চোখে তো ভাসে যে একটা মানুষ কত উচ্চতায়, একজন একজন রাষ্ট্রের নেতা হিসাবে, এবং তিনি আর এরা কত নিচের। আপনি যেটা বললেন এগুলো আর কি বলবো, একজন প্রধানমন্ত্রী মানে হলো যে কি জানেন, আমরা অতীতেও রাজনীতিবিদরা স্টান্ট করবে, এটা কিন্তু আসলে আপনার অপ্রত্যাশিত কিছু না, কিন্তু একেবারে চারিদিকে সবকিছুর প্রতি চোখ কান বন্ধ করে রেখে শুধু দিনের পর দিন স্টান্ট করে যাবে, এইরকম আপনার অবুঝ কাজ আমরা কিন্তু বাংলাদেশে আগে দেখিনি। আমি যেটা বলতে যাই, আমার শেষে শেখ হাসিনা সম্পর্কে যেটা কালকে আমার মনে হচ্ছিল, কালকে একবার দুইবার বোধহয় বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, তখন আমার কি মনে হয়েছে জানেন, আল্লাহ বাংলাদেশে এই মুহূর্তে কোনো বড় ভূমিকম্প দিও না, কিন্তু শেখ হাসিনা নাই, কে এইরকম একটা বড় ভূমিকম্প আসলে এটা ম্যানেজ করবে। মানে আমার মাথাটা এইভাবে কাজ করছে যে আল্লাহ ভূমিকম্প যদি দাও শেখ হাসিনার আমলে দিও, তারেকের আমলে দিও না। আমরা সেটা আশা করি না, কিন্তু আমার যে ইনস্ট্যান্ট একটা রিয়াকশন গতকাল দেখে যে আল্লাহ এখন যদি একটা ভূমিকম্পে যদি কোনো ধরনের অঘটন ঘটে তাহলে দেশটাকে বাঁচাবে কে? শেখ হাসিনা তো নাই। জাস্ট এটা আমার রিয়াকশন হয়েছিল। যাকে এখানে আমি যেটা আশঙ্কা করছি, আমরা তো একটা জিনিস মাত্র এখন ধরতে পারলাম, ইউনূস তো 1.5-2 বছরে কিছুই করে নাই বাংলাদেশের জন্য, আরো যে কি কি করে নাই এবং কোন বিপদ কখন আসবে সেগুলোর জন্য এখন বাংলাদেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে, কি কি হবে। এবং তারেক রহমানের সরকারেরও কিন্তু কোনো ধরনের আপনার এই মানে প্রিএমটিভ উদ্যোগগুলা নাই শেখ হাসিনার মতো, যেখানে আপনার আগে থেকে একটা সমস্যার সমাধান করে রাখা। আসলে বাংলাদেশ যে বিপদে পড়ে গেছে এইটা থেকে যে কিভাবে আপনার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আওয়ামী লীগ সরকার ফিরে আসলেও কিন্তু এটা অনেক দিন লেগে যাবে এটাকে কিন্তু একটা আপনার সঠিক জায়গায় আনার জন্য। এবং তার আগে যেই ক্ষতি এরা করে যাচ্ছে, এইটার যে সাফারার বাংলাদেশের মানুষ হবে এইটা ভাবতেও কিন্তু আমরা কিন্তু এটা মানে চোখ বন্ধ করে ভাবলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর একটা জিনিস কি জানেন, আমার মনে হয় মানুষ খুব দ্রুত বুঝতে শুরু করছে, এবং ভবিষ্যতে আমরা দেখবো যে অতি দ্রুত এমন একটা কিছু দেখবো যেখানে কিন্তু এই লোকগুলা যারা এখনো আপনার বেঘরে আছে যে না 24-এ জঙ্গি উত্থান করে বাংলাদেশকে দখল করে ফেলেছে, এরা কিন্তু বুঝতে পারছে না ওদের সামনে কি ধরনের কনসিকুয়েন্স কিন্তু ওয়েট করছে। প্রোগ্রাম হলো যে শেখ হাসিনার বিষয়ে আপনি যেটা আলাপ করতে চাচ্ছেন সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার মনে হয় সারা বাংলাদেশে এখন মানুষ, এমনকি যারা আপনার রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে সমর্থন করে না, তারাও কিন্তু একটা জায়গায় এখন একমত হয়ে গেছে, বুঝতে পেরেছে যে এই দেশটা যে সমস্যা সংকুল একটা দেশ, এই দেশটাকে শাসন করা, এই দেশটাকে আধুনিক জীবনের স্রোতে আপনার নিয়ে আসা, এই দেশটাকে বিশ্বের স্রোতে মিলিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনার বিকল্প এখন পর্যন্ত কেউ নাই, যেটা আমরা এর মধ্যে একমত হয়েছি। আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশে তো আমরা সমস্যা নিয়ে কথা বলতাম না 2 বছর আগে। 2 বছর আগে বা 3 বছর আগে আমাদের সমস্যা ছিল শুধু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিবাদী শক্তি, এছাড়া এই দেশের তখন কিন্তু কোনো সমস্যা ছিল না। আপনার যত গুণ খুন ইত্যাদি ইত্যাদি মিথ্যা অভিযোগ শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা হয়, এগুলো কি হয়েছিল, আপনার এখানে সেখানে 2-4টা জঙ্গিকে ধরা হতো, এদেরকে আপনার জেলে রাখা হতো, ওরাই এগুলাকে তিলকে তাল করে যে সব মানুষের বিরুদ্ধে আপনার ইয়ে হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে সারা বিশ্বকে কাঁপিয়েছে। কিন্তু বাংলাদেশে এদের বাইরে যে 16 মনে করেন 18 কোটির মধ্যে 2 কোটি যদি এই শ্রেণীর হয়, বাকি 16 কোটি মানুষের জীবনে নিরাপত্তা ছিল, নিশ্চয়তা ছিল, উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা ছিল। সারা পৃথিবীতে একটা ছেলে মেয়ে যদি মেধাবী, সে যদি পড়াশোনা করে ভালো ডিগ্রি নিতে পারে, তারপর তার ইউরোপে যাওয়া, আমেরিকায় যাওয়া, অস্ট্রেলিয়া যাওয়া, এই জায়গাগুলো তার জন্য উন্মুক্ত ছিল। এবং আমরা শুধু সম্ভাবনার কথা বলেছি, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার দিয়েছিলেন কি আপনার ভিশন 2021, যেটা উনি 2019 সালে কিন্তু অ্যাচিভ করেছিলেন। তারপরে উনি দিয়েছিলেন ভিশন 2041, যেটার উদ্দেশ্য ছিল যে 2041 সালের মধ্যে বাংলাদেশ যে কোনো উন্নত রাষ্ট্রের সমান হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক। তারপর উনি দিয়েছিলেন ভিশন 2100, অর্থাৎ যেটাতে বাংলাদেশকে উনি আপনার ক্লাইমেট বিপর্যয় থেকে, বাংলাদেশের দক্ষিণাঞ্চল সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া, উত্তরাঞ্চলে আপনার মরুকরণ হওয়া, এই প্রতিটা জিনিস থেকে প্রোটেকশনের জন্য উনি ভিশন 2100 দিয়েছিলেন। এবং প্রতিটা জিনিস
যাতে সময় মতো অ্যাচিভ করা যায়। অর্থাৎ ভিশন 2041 উনি যেমন ভিশন 2021 2019 উনি অ্যাচিভ করেছিলেন, এইভাবে প্রতিটা জিনিস অ্যাচিভ করার জন্য প্রতিটা ভিশন উনি অর্থনৈতিক উন্নতি করছিলেন, যে কত আমাদের জিডিপির প্রবৃদ্ধি কত হতে হবে, আমাদের বিভিন্ন সোশ্যাল সেক্টরে কি ধরনের উন্নতি করতে হবে, নারীর ক্ষমতায়ন কতটুকু করতে হবে, প্রতিটা কিন্তু পরিমাপ মতো হচ্ছিল। সেই বাংলাদেশে আজকে আপনার যখন দেখা যাচ্ছে যে একেবারে অ্যাভয়েডেবল একটা শিশু মৃত্যুর মহামারীতে আমরা পড়ে গেছি, সেই জায়গায় থেকে আপনি শেখ হাসিনাকে যদি মূল্যায়ন করেন, আপনি এই মূল্যায়নটা যদি 2024 জঙ্গি উত্থানের আগে করতাম, তখন আমরা শেখ হাসিনাকে যেভাবে মহিমান্বিত দেখতাম এবং জঙ্গিদের এত অপপ্রচারের কারণে যেটা ঢাকা পড়ে থাকতো, আজকে কিন্তু অনেক বেশি মহিমান্বিত দেখি। এবং জঙ্গিদের অপপ্রচারগুলো যে পুরোপুরি মিথ্যা ছিল সেটা কিন্তু এর মধ্যে আমরা বিভিন্নভাবে বলেছি, প্রমাণ করেছি, এবং এটা বাংলাদেশের মানুষের কাছেও আজকে কিন্তু প্রমাণিত। এই জায়গায় থেকে আর শেখ হাসিনার ব্যাপারে আরেকটা জিনিস আমি বলবো যে ওনার নেতৃত্ব নিয়ে আলোচনাটাই আমার কাছে অবান্তর মনে হয়। কারণ বাংলাদেশে শেখ হাসিনা যেই উচ্চতায় রাষ্ট্র শাসনে কিংবা মানুষের প্রতি ভালোবাসায়, দরিদ্র মানুষকে প্রোটেকশন দেয়, ওনার সোশ্যাল সিকিউরিটি নেটগুলো আপনি অনেক সময় আমি আর আপনি প্রাইভেটলি আলাপ করেছি, আপনার বিভিন্ন ধরনের ভাতা প্রদান, এবং বিশেষ করে মুজিব বর্ষ উপলক্ষে উনি যে লক্ষ লক্ষ গৃহহীন মানুষকে গৃহ দিয়েছেন, এত কর্মসূচি, এগুলো কে করতে পারবে? কার মাথায় আসবে বাংলাদেশে বলেন? তারেক রহমান বলুন, যাই বলুন, এরা তো এসে বাংলাদেশে স্থবির করে রাখার জন্য। এই অবস্থায় যদি শেখ হাসিনার কথা চিন্তা করা হয়, শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে, আওয়ামী লীগে ওনার নেতৃত্ব নিয়ে, এগুলো আসলে আলোচনাটা বাজারে আছে দেখে করছি, আমার কাছে না পুরো জিনিসটা একটা ছেলে খেলা মনে হয়। শেখ হাসিনার পাশে গিয়ে কে দাঁড়াবে বলেন আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়ার জন্য? শেখ হাসিনার জীবনকালে শেখ হাসিনা যদি বিছানায় শুয়ে থাকেন, কারো সাহস হবে বলার? শুনতে চাই। আমি চারটা বলেছি যে আওয়ামী লীগের যে আপনার সোশ্যাল মিডিয়ায় যে যারা কাজ করছে তাদেরকে মানে তাদের জন্য আমার মনে হলো যে এই চারটা জিনিস ফলো করা দরকার। অনেক ধরনের আপনার মানে সংক্ষেপে বলি যাতে আমরা পরে রুমার কাছে যেতে পারি। আমি বলেছি যে এই একটা যে প্রথম জিনিসটা হলো যে এনসিপি, যেটা এনসিপির প্রতি যদি কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্টের যদি কোনো ধরনের সহানুভূতি থাকে, সেটা শুধু আপনার আকারে ইঙ্গিতে থাকে, ফেসবুক পোস্টে থাকে, তাহলে তাকে আওয়ামী লীগের বন্ধু মনে করার কোনো কারণ নাই। কারণ হলো 2024 জঙ্গি উত্থানের ফেসটাই ছিল আপনার এনসিপি। মনে করেন নাহিদের জায়গায় যদি জামাতের জঙ্গি মাসুদ থাকতো, মানুষ কিন্তু বিভ্রান্ত হতো না। ফলে এই এনসিপির যে আত্মঘাতী সন্ত্রাসীরা, এরা আমাদের দৃষ্টিতে সবচেয়ে বড় ক্রিমিনাল। অর্থাৎ এরা তো জামাত ঠিকই আছে, কিন্তু মূল জামাতের চেয়েও আমরা কিন্তু এদেরকে বেশি ক্রিমিনাল হিসাবে গণ্য করি। এদের প্রতি কোনো সহানুভূতি দেখানো কোনো ব্যক্তি আওয়ামী লীগের বন্ধু আমি মনে করি না। দ্বিতীয় হলো আওয়ামী লীগের ভেতরে যারা কষ্ট করছে, তারা অনেক সময় দেখা যায় আপনার এক সপ্তাহ তারা এক ধরনের বলছে, মানে এক পক্ষের সাথে লেগে আছে, অর্থাৎ এরা আওয়ামী লীগের ভেতরেই এক পক্ষের বন্ধু আরেক পক্ষকে গালি দিচ্ছে, পরের সপ্তাহে দেখা যাচ্ছে ওই পক্ষের বন্ধু আগের পক্ষকে গালি দিচ্ছে। অর্থাৎ তারা যেন মানে পরিবর্তন করছে অবস্থানটা দিনের পর দিন। এইটা হয়তো আপনার বিভিন্ন নিয়ন্ত্রণের কারণে করতে পারে বড় বড় নেতাদের, আর একটা হতে পারে যে নিজেও হয়তো শিখছে যে ভুল ভাঙছে। তো এই জায়গাটা তাদের সতর্ক হওয়া উচিত, এই সময়ে মানে কারো পক্ষে ওইভাবে যাওয়া উচিত না। এবং যদি ভুল কিছু হয়ে যায়, আমার মনে হয় ভুল প্রকাশ্যে স্বীকার না করতে পারলেও নিজের কাছে স্বীকার করে মানে সংযতভাবে আচরণ করা উচিত। 3 নাম্বার যেটা বলেছিলাম সেটা হলো, এখন যারা আপনার সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, এদের অনেকের একটা ইন্টেলেকচুয়াল ক্রেভিং আছে, যেটা আমি খুবই উৎসাহিত করি। যে ইন্টেলেকচুয়াল ক্রেভিংটা আপনার না থাকলে তো আসলে ইন্টেলেকচুয়াল কাজ করা যায় না, কিন্তু সেটা করতে গিয়ে অনেক ধরনের আপনার এমন লেখালেখি হয়। মনে করেন আওয়ামী লীগকে, আমি গতকাল একটা লেখা পড়েছিলাম যে আওয়ামী লীগকে টুকরো টুকরো করার প্রক্রিয়া চলছেই, মার্কিনীরা করছে, ইউনুস করছে টাকা পয়সা দিয়ে, কিন্তু সব বলে সেখানে পরে দেখলাম যে একটা উত্তর নাই, অর্থাৎ একটা রহস্যময়তা করা হয়েছে, একটা ভয় ছড়িয়ে দেয়া হচ্ছে। তো এটাও না করা, অর্থাৎ
আমি অ্যাপ্রিসিয়েট করি যে একটা গভীর চিন্তার লেখা লিখেছে, কিন্তু এবং সেটাতে নিজেকে জাহির করা পাণ্ডিত্য এগুলোও থাকবে, এবং আমরা এগুলো অ্যাপ্রিসিয়েট করি। আমরা তো চাই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে এই অনেক ইন্টেলেকচুয়াল কিন্তু বের হয়ে আসছে, যাদের আজকে 20-30 বছর বয়স। আমরা এদেরকে কিন্তু আরো উপরের জায়গায় দেখতে চাই, কিন্তু তাদের কোনো কার্যক্রমে যেন রহস্যময়তা না হয় এবং ভয় ছড়ানো না হয়। আর 4 নাম্বার যেটা বলেছিলাম সেটা হলো যে শেখ হাসিনাই হলো সবকিছুর অ্যাঙ্কর, সবকিছুর আপনার হলো যে আপনার ওনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকা। এবং শেখ হাসিনার এতক্ষণ আমরা যেসব কথা ওনার সম্পর্কে বললাম সেগুলো আর এখানে নতুন করে রিপিট করতে চাই না। একটা জিনিস আমি বলেছি যে আমাদের মধ্যে অস্থিরতা আছে, আমরা যারা চাই বাংলাদেশ আওয়ামী লীগ দ্রুত ক্ষমতায় আসুক, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে অস্থিরতা আছে, কিন্তু শেখ হাসিনার মধ্যে কিন্তু কোনো অস্থিরতা নেই, তাই না? এই যে আমাদের মধ্যে অস্থিরতা আছে, ওনার মধ্যে অস্থিরতা নাই, এটাই তো আমাদের সবচেয়ে বড় শক্তি। আর চারিদিক থেকে আমরা এত পরামর্শ দিচ্ছি, এত ধরনের প্রেসার, এর মধ্যেও যে উনি শান্ত আছেন, ঠান্ডা মাথায় চিন্তা করছেন, এইটা তো অনেক বড় একটা নেতৃত্বের গুণ। এই নেতৃত্বের গুণ তো আজকে পৃথিবীতে আপনি শেখ হাসিনার যে আপনার আসলে শেখ হাসিনাকে বাংলাদেশের কনটেক্সটে আলোচনা করাও বোকামি। আপনি চিন্তা করেন তো, এই ভারত উপমহাদেশের যে বড় বড় রাজনৈতিক নেতারা আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি একটা বিশাল বিজয় পেয়েছেন পশ্চিমবঙ্গে। ওনাদের সবার চেয়ে তো রাষ্ট্র শাসনে এবং বৈশ্বিক রাজনীতিতে শেখ হাসিনার অভিজ্ঞতা সবচেয়ে বেশি। এবং গত 2-2.5 বছর উনি যে শান্তিতে, অর্থাৎ ওনার যে মনের স্থিতি, ওনার যে চিন্তার স্থিতিশীলতা, ধীশক্তি আমরা প্রমাণ পাচ্ছি ধীরে ধীরে। এইটাই তো আওয়ামী লীগের আপনার একটা একটা অনেক মানে কি বলবো, একেবারে অপরিহার্য একটা আপনার প্রাণশক্তি। সুতরাং সেখানে আসলে শেখ হাসিনার অপরিহার্যতা ছাড়া তো আমি কিছু দেখি না। শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ হলেই কিন্তু আমাদের বিজয় দ্রুত চলে আসবে। এই 4টা সংক্ষেপে আমি বলেছিলাম। শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে সরেছেন 2 মাস 23 দিন হলো। এরই মধ্যে বাংলাদেশ কেন, পুরো বিশ্ব জেনে গেছে প্রতিদিন বাংলাদেশে যে শিশুদের মৃত্যু হচ্ছে তার পেছনে দায়ী ইউনূসের মেটিকুলাস ডিজাইনের সরকার। শুধু শিশু মৃত্যু নয়, দেশকেও ভবিষ্যতে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। কারণ তারা যুক্তরাষ্ট্রের সাথে করে গেছে এক অসম চুক্তি, যেটি বাংলাদেশকে হাত পা বেঁধে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়ার মতো, শিশু মৃত্যু থেকে দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার মতো গুরুতর অপরাধে মোহাম্মদ ইউনূস ও তার সরকারকে দেশের মানুষ অপরাধী গণ্য করলেও সবকিছু যেন দেখেও না দেখার ভান করছে তারেক রহমানের বিএনপি সরকার। আবার ইউনূস ও তার সরকার অপকর্মের বিরুদ্ধে আদালতে গেলেও সেখানে আছে এক অদৃশ্য দেয়াল। আবার জুলাই জাদুঘরে দুর্নীতির মতো ইউনূসের সরকারের অনেক অপকর্মের বিরুদ্ধে সরকারি দপ্তরে অভিযোগ জমা পড়লেও তারেক রহমানের সরকার যেন ইউনূসের রক্ষাকর্তা হিসেবে কাজ করছে। বিস্ময়কর বিষয় হলো, জনমনের তীব্র ক্ষোভ থাকা সত্ত্বেও এবং বেশ কিছু ক্ষেত্রে সরাসরি প্রশাসনিক ও নীতিগত ব্যর্থতার প্রমাণ মেলা সত্ত্বেও বিএনপি সরকার ইউনূস সরকারের দায়িত্বশীলদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে তাদের সুরক্ষা দিচ্ছে। প্রশ্ন হলো, ইউনূসের অপরাধ আর ব্যর্থতার দায় কেন বিএনপি সরকার নিচ্ছে? কেন একটি নির্বাচিত সরকার তার অনির্বাচিত পূর্বসূরির ব্যর্থতার দায়ভার স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিচ্ছে? দেশের নানা মহলে প্রশ্ন উঠছে, ঠিক কোন সমঝোতার কারণে ইউনূস আমলের অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, যেখানে বহু মানুষ বহুদিন ধরে জেল খাটছে, যারা জানেনই না তাদের অপরাধ কি। বিয়ের 11 বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন ফারজানা ইসলাম। ছেলে ফায়াজ হাসান তাজিমের নামে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নাম রেখেছিলেন তাজিমের আম্মু। 8 মাস 18 দিন বয়সী তাজিম হামে মারা গেছে গত 22 এপ্রিল। ফারজানা ইসলাম আর হেলাল ভুঁইয়া দম্পতির এই সন্তানের জন্ম হয়েছিল টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে। পদ্ধতিটি ছিল ব্যয়বহুল, ঝুঁকিও ছিল অনেক। সন্তানের জন্মের পর তাজিমকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন এই দম্পতি, কিন্তু গত মার্চ থেকে সেই স্বপ্ন রূপ নেয় লড়াইয়ে। তাজিমকে নিয়ে লড়াই শুরু করেছিলেন ফারজানা ইসলাম। ফেসবুকে এক পোস্টে মা ফারজানা লিখেছেন, 2 মাস ধরে নিষ্পাপ শিশুরা মরে যাচ্ছে, এ নিয়ে সংসদে আলাপ নেই, কারো কোনো দায় নেই, কেউ ব্যর্থতার স্বীকার করছে না, সব দোষ মা ও শিশুর। শিশুরা এই দেশের জন্ম নিল কেন? মা সন্তানের জন্ম দিল কেন? দর্শক,
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের 64টি জেলার মধ্যে 58টি অর্থাৎ 91% জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মানে সংক্রমণটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ না থেকে দেশব্যাপী এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট তৈরি করেছে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী সারা দেশে 15 মার্চ থেকে 10 মে পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 409 শিশুর। তবে ইংরেজি দৈনিক নিউ এজের এক খবরে বলা হয়েছে, বিভাগীয় তথ্য, হাসপাতালের রেকর্ড এবং স্থানীয় স্বাস্থ্য প্রতিবেদনে অব্যাহত প্রাদুর্ভাবের মধ্যে সরকারি প্রতিবেদনে বড় ধরনের অসঙ্গতি দেখা গেছে, যার অর্থ হলো সারা বাংলাদেশে হামের মৃত্যু ও সংক্রমণের প্রকৃত সংখ্যা স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি বলে পত্রিকাটি দাবি করেছে। শুধু ময়মনসিংহের উদাহরণ দিয়ে পত্রিকাটি দেখিয়েছে ডিজিএইচএস 911টি সন্দেহভাজন হামের কেস এবং 39টি নিশ্চিত সংক্রমণ রিপোর্ট করেছে, অথচ স্থানীয় কর্তৃপক্ষ 1874টি সন্দেহভাজন কেস এবং 112টি নিশ্চিত সংক্রমণ নথিভুক্ত করেছে। দর্শক, হাম আক্রান্ত হয়ে প্রতিদিনে দেশে শিশুর মৃত্যু হচ্ছে। গত 4 মে একদিনে 17 শিশুর মৃত্যু হয়েছে। দেখা যাচ্ছে কমিউনিটি পর্যায়ে হার্ড ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যে সুরক্ষা বলয় ছিল তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর ফলে টিকা নেওয়ার উপযুক্ত হওয়ার আগেই শিশুরা ভাইরাসের সংস্পর্শে আসছে। অথচ বাংলাদেশের টিকাদান কর্মসূচির ইতিহাস বছর 2 আগেও বৈশ্বিক সংস্থাগুলোর প্রশংসা পেয়েছিল। 1979 সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ পোলিও এবং ধনুষ্টঙ্কার নির্মূলে সফল হয়েছিল। 2010 সালের পর থেকে বাংলাদেশ টিকাদানে বিশ্বজুড়ে রোল মডেল হিসেবে পরিচিতি পায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কার অর্জন করেছিলেন। 2011 সালে শিশুদের পূর্ণ টিকা প্রাপ্তির হার ছিল 80.2%, যা ধারাবাহিকভাবে বেড়েছিল। 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে হামকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে। কিন্তু ইউনূসের শাসন এক ঝটকায় বাংলাদেশের সাফল্য শূন্যের কোটায় শুধু ঠেলেই দেয়নি, দেশকে প্রতিদিন উপহার দিচ্ছে শিশুদের করুণ মৃত্যু। এমনকি ইউনূস সরকারকে সাবধান করেছিল ইউনিসেফ। কিন্তু সব কিছুতে বিশেষজ্ঞ দাবি করা মোহাম্মদ ইউনূসের সরকার টিকা কেনা বন্ধ করে দেয়। ইউনূস প্রশাসনের উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত দেশের শিশুদের উন্মুক্তভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যে কারণে হামের বর্তমান প্রাদুর্ভাবকে বিশেষজ্ঞরা একটি মানব সৃষ্ট সংকট হিসেবে দেখছেন, যা মূলত পূর্ববর্তী অর্জিত সাফল্য ধরে রাখতে না পারারই ফল। শুধু হামের টিকাই নয়, 2025 সালের শেষ ভাগ থেকে 2026 সালের শুরুর দিকে কেন্দ্রীয় গুদামে 10টি রোগের টিকার মজুদ শূন্যে নেমে আসে। মে মাসের শুরুতে ল্যাবে মাত্র 13টি কিট ছিল। আর এসবের পেছনে নাটের গুঁড়ো ছিলেন ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এমনকি ভিটামিন এ ক্যাপসুল এবং কৃমিনাশক বড়ি খাওয়ানোর মতো কার্যক্রম বন্ধ ছিল ইউনূসের আমলে। ভিটামিন এর অভাব শিশুদের মিউকোসাল ইমিউনিটি দুর্বল করে দেয়, যা হামের ভাইরাসকে ফুসফুস এবং মস্তিষ্কে দ্রুত আক্রমণ করতে সহায়তা করে। অনেক এলাকায় গত 1 বছর ধরে কৃমিনাশক ওষুধ না খাওয়ানোর ফলেও শিশুদের পুষ্টি পরিস্থিতির অবনতি ঘটেছিল, যা হামের প্রাদুর্ভাবকে আরো প্রাণঘাতী করে তুলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হামের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে এক ধরনের অনীহা ও ভ্যাকসিনের মজুদ শেষ হয়ে যাওয়ার তথ্য ধামাচাপা দেওয়া হয়েছিল। প্রথম দিকে স্বাস্থ্যমন্ত্রী, এমনকি পরে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকার অভাবের জন্য গতানুগতিক ধারায় আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছিলেন। কিন্তু রোগটি মহামারী আকার ধারণ করলে বৈশ্বিক সংস্থা ও গণমাধ্যমগুলোতে আসল তথ্য বের হয়ে আসলে সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে কুসুম কুসুম সমালোচনা করতে দেখা গেছে। যদিও প্রতিদিন দেশের কোথাও না কোথাও ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবিতে সভা সমাবেশ হচ্ছে,
কিন্তু তারেক রহমানের সরকার অন্তর্বর্তী সরকারের দোষ খতিয়ে দেখতে একেবারেই নারাজ। হামের প্রকোপ শুরু হওয়ার আগে থেকেই ইউনূস সরকার আরেক কর্মকাণ্ড নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সেটি হলো ইউনূস সরকারের মেয়াদের একেবারে অন্তিম লগ্নে 2026 সালের 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। নির্বাচনের মাত্র 3 দিন আগে তড়ি ঘড়ি করে সই করা এই চুক্তিটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের উপর এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী সামান্য শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে যে শর্তগুলো মেনে নিতে হয়েছে তা যে কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য অস্বস্তিকর। চুক্তির আর্টিকেল 3-2 এবং 4-3 অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র নন মার্কেট ইকোনমি হিসেবে গণ্য করে, যা মূলত চীন ও রাশিয়ার দিকে ইঙ্গিত করে। এছাড়া বাংলাদেশকে $21 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্য যেমন বোয়িং বিমান, সামরিক সরঞ্জাম, তুলা ও এলএনজি কেনার আইনি বাধ্যবাধকতায় ফেলা হয়েছে। চুক্তিতে সই করার মাত্র 11 দিন পর 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে আইনি কাঠামোর ভিত্তিতে যুক্তরাষ্ট্র শুল্কের হুমকি দিয়েছিল তা অবৈধ। এরপর ইউরোপীয় ইউনিয়ন এবং মালয়েশিয়া এ ধরনের চুক্তি থেকে সরে এসেছে। কিন্তু বাংলাদেশে বিএনপি সরকার চুক্তি বাতিল তো দূরের কথা, তা নিয়ে আলোচনাই করতে রাজি নয়। ইউনূসের দেখানো পথে 14টি বোয়িং বিমান কেনার চুক্তি করে ফেলেছে, যে বোয়িং বিমান বিশ্বব্যাপী দুর্ঘটনার জন্য এরই মধ্যে খ্যাতি পেয়ে গেছে। এই চুক্তি ঠেকানোর জন্য আইনি পথে হাঁটতে গিয়েও দেশের মধ্যে অনেকে বাধা পাচ্ছেন। আদালতে গিয়ে ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে হয়রানির শিকার হতে হচ্ছে, এমন অভিযোগও উঠে আসছে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন উসাইমং মারমা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উকোসাইং মারমার বাবা হলেন উসাইমং মারমা। গত 7 মে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে ডক্টর ইউনূস, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ মোট 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। তবে ওই দিন বিকেলেই বিচারক আবেদনটি খারিজ করে দেন। এই ঘটনার পর থেকে পুলিশি হয়রানির মুখে পড়ার অভিযোগ তুলেছেন উসাইমং মারমা নিজে। সাংবাদিকদের কাছে পাঠানো হাতে লেখা এক চিঠিতে তিনি দাবি করেন, আতঙ্কে স্ত্রী সহ তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। দর্শক, ইউনূস ও তার সরকারের ক্ষমতাবানদের বিরুদ্ধে আদালতে গিয়ে যেমন অভিযোগ দায়ের করা যাচ্ছে না, তেমনি একই অবস্থা সরকারি সংস্থাগুলোতেও। জুলাই জাদুঘর থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের বহু প্রকল্পে কোটি কোটি টাকা লোপাটের প্রমাণ সহ অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন সহ সরকারি দপ্তরগুলোতে। গণমাধ্যমে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। টিআইবি এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাই জাদুঘরের প্রায় 111 কোটি টাকার কাজ কোনো প্রকার টেন্ডার বা উন্মুক্ত দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে দেওয়া হয়েছে। রাতের আধারে ভাইবা নিয়ে লোক নিয়োগ দেওয়া হয়েছে। সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে বাজার দরের চেয়ে 1.5 গুণ বেশি খরচ দেখানো হয়েছে, যেখানে মোট অনিয়মের পরিমাণ প্রায় 29.27 বিলিয়ন টাকা। এমনকি রাজুক এবং জাতীয় আবাসন কর্তৃপক্ষের মাধ্যমে ফ্ল্যাট ও প্লট বরাদ্দেও অস্বচ্ছতা ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে, যেখানে ইউনূস সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সুবিধা পেয়েছেন। কিন্তু শিশু মৃত্যু থেকে দেশ বিক্রির চুক্তি কিংবা অনিয়ম দুর্নীতির যত অভিযোগই ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে থাকুক না কেন, তারেক রহমান ও তার সরকার যেন 2025 সালের জুনে সেই লন্ডন বৈঠকে আটকে আছে। বিএনপি সরকার এসব হত্যা ও দুর্নীতি তদন্তের বদলে ইউনূস সরকারের ভাবমূর্তি রক্ষায় বেশি মনোযোগী। প্রশ্ন উঠেছে, জনগণের ট্যাক্সের টাকা অপচয় হওয়ার সত্ত্বেও নতুন সরকার এক ধরনের রহস্যময় মৌনতা পালন করছে কেন? বাংলাদেশ কেন বিশ্বের সব দেশে দেখা যায় একটি নবনির্বাচিত সরকার সাধারণত তাদের পূর্বসূরীদের ব্যর্থতাগুলোকে পুঁজি করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে? বিএনপিও সেই চেষ্টা করে, তবে সেক্ষেত্রে
আওয়ামী লীগকে দোষ দেওয়ার চেষ্টা করলেও ইউনূস সরকারের নাম মুখে নেওয়া যেন হয়ে যায় ভাসুরের নাম মুখে নেয়ার মতো। দেশব্যাপী ইউনূসের মেটিকুলাস ডিজাইন অপশাসনের বিরুদ্ধে যে আলোচনা উঠেছে সেটি কেন বিএনপি ঠেকিয়ে রাখতে চাইছে? জুলাই পুলিশ হত্যাকাণ্ডের জন্য ইনডেমনিটি দেওয়ার পরও কেন ইউনূসের হত্যাকাণ্ডগুলোকে বিএনপিকে দায় মুক্তি দিতে হচ্ছে? বিশ্লেষকরা মনে করেন বিএনপি একটি স্বল্প মেয়াদী রাজনৈতিক মুনাফার জন্য দীর্ঘমেয়াদী প্রশাসনিক জবাবদিহিতাকে বিসর্জন দিচ্ছে। ডক্টর ইউনূসের সম্মানের চেয়ে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বড় হওয়া উচিত ছিল। ইউনূসের শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়, তারেক রহমান এখন ব্যবস্থা নিলে সেসব অভিযোগের ভিত্তি পেয়ে যেতে পারে। বিশ্লেষকদের ধারণা, যদি বিএনপি এখন ইউনূস সরকার আমলের বড় কোনো অনিয়ম বা দুর্নীতি ফাঁস করে দেয়, তবে তার সাধারণ মানুষের মনে ইউনূসের পুরো 2 বছরের শাসন নিয়ে যে মেটিকুলাস ডিজাইন ন্যারেটিভ প্রচলিত আছে সেটি প্রতিষ্ঠা পেয়ে যাবে। আবার বাণিজ্য চুক্তির মতো ইউনূস সরকার ত্রুটিপূর্ণ উত্তরাধিকার মেনে নিচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন সরে গেলে সরকারের ভিত নড়ে যাবে, এমন ধারণাও আছে অনেকের মধ্যে। কিন্তু ইউনূসের দায়ভার নিজের কাঁধে নেওয়া বিএনপিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। হামের কারণে শত শত শিশুর মৃত্যু বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। যদি বিএনপি সরকার এই ব্যর্থতাগুলোর সুষ্ঠু তদন্ত না করে এবং দায়ীদের আড়াল করতে থাকে, তবে তারা তাদের নিজেদের জনপ্রিয়তাকে ঝুঁকির মুখে ফেলবে। শুভেচ্ছা শেখ হাসিনা জানিয়েছেন, কিন্তু বিএনপি জানিয়েছে কিনা এটা খুব বড় বিষয়। স্বভাবতই একজন জানিয়েছেন এটা অনেক বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে আরেকজনের না জানানো বা তুলনামূলকভাবে নীরব থাকার কারণে। আমার মনে হয় যে যদি বিএনপির তরফেও, বিএনপির একজন ইনফরমেশন সেক্রেটারি তিনি বা ভারতের একটি মিডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন, সঙ্গে উনি মানে বিপুল আশা ব্যক্ত করেছেন যে তিস্তার জল এবার পাওয়া যাবে, কারণ আগের সরকারের বিরোধিতার জন্য, রাজ্য সরকারের বিরোধিতার জন্য পাওয়া যায়নি। কিন্তু বিএনপির কোনো নেতৃস্থানীয় ব্যক্তি কিন্তু মানে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন বলে আমি অন্তত জানি না। একটা বিষয় খেয়াল রাখতে হবে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং তাকে এই যে থাকতে দেওয়া হয়েছে প্রায় 2 বছর হতে চললো, এটা শুধুমাত্র ভারত সরকারের একক সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্তটা ভেটেড বাই অল মেজর পলিটিক্যাল পার্টিজ। পলিটিক্যালি আওয়ামী লীগ যে ফোর্স, সেই ফোর্সের ইয়েতে শেখ হাসিনা যেভাবে অবস্থান করছেন, ভারত বোধহয় এটা জানে যে মাইনাস হাসিনা আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সেটা কিন্তু ভারত চাইবে বলে আমার মনে হয় না। মানে আমি তো ভারত সরকার নই, আমি অমল সরকার হিসেবে ভারত সরকারকে যেভাবে বুঝি আমি সেইটা আপনাকে বলছি, এরকম চাইবে বলে আমার মনে হয় না। তার কারণ ভারত সরকারের পরিচালক বর্গরাও তো রাজনীতিবিদ এবং কূটনীতির লোকেরা আছে, প্রশাসক বর্গ আছেন। বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সমাজে, রাষ্ট্রীয় জীবনে আওয়ামী লীগের অবদানটা ভারত সরকারও বোঝে, আওয়ামী লীগ যতটা বোঝে ভারত সরকারও বোঝে। সেই দলটা যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সেটাতে আখেরে ভারতের লাভ নেই, লোকসান আছে। তো হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া বড় রাজ্য, ভারতের যে রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি বড় রাজ্য। তো পশ্চিমবঙ্গে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তারও আগে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, মানে যাদের সময়কালে শেখ হাসিনা রাজনীতি করেছেন বাংলাদেশে, তাদের প্রত্যেককে কিন্তু তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এটা এমন নয় যে শুভেন্দু অধিকারীকেই জানালেন। তবে এই ভাষাগত পার্থক্য আছে। উনি 2 বার শুভেচ্ছা জানিয়েছেন। প্রথমবার শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে বিজেপির পরিষদীয় দল তাকে মানে মুখ্যমন্ত্রী নির্বাচিত করার আগেই তার নেতৃত্বে মানে তিনি যেহেতু সম্মুখ ভাগে ছিলেন, এই জন্যে তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। আবার গতকাল 9ই মে যখন শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আবার শেখ হাসিনার সাইন্ড একটা মানে শুভেচ্ছা বার্তা, ওনার স্বাক্ষর সহ, এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তরফেও আলাদা একটি শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। এটার তাৎপর্য যেটা আমি বুঝতে পারি সেটি হচ্ছে যে শুভেন্দু অধিকারী
ভারতের বিজেপি নেতাদের মধ্যে বা পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের মধ্যে অগ্রগণ্য, যিনি শেখ হাসিনার ভারতে অবস্থানের পক্ষে খুব জোরালোভাবেই মানে কথা বলেছেন এবং বলেছেন যে তিনি বৈধ প্রধানমন্ত্রী। অর্থাৎ এটা আমি বলছি, যখন তিনি এদেশে চলে এলেন, শুভেন্দু অধিকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান এদের অবদানের কথা স্বীকার করে করে বিভিন্ন সময় উনি বিবৃতিও দিয়েছিলেন। আমার মনে হয় হয়তো সেই কারণেই একটু অভিনন্দন বা মানে শুভেচ্ছা একটু মানে বিশেষভাবে তাকে দেওয়া হয়েছে।